Welcome civil engineers, you are watching C Gobindo, and today we are going to solve an example problem based on maximum shear force due to moving concentrated loads. As you can see in the figure, here is a question which says find the position of loads which produces maximum shear force at C, where C point is at a distance 20 feet from left support. অর্থাৎ এই সাপোর্ট থেকে সি পয়েন্টটা 20 ফিট দূরে রয়েছে এবং সেখানে আমাদের যে সিরিজ অফ কনসেন্ট্রেটেড লোড রয়েছে magnitude of different wheels are given here 10 kip 36 kip and so on, and the spacing among different wheels are as shown in figure 5 feet 8 feet 6 feet and so on. And এই সিরিজটা যখন এই স্ট্রাকচারের উপর দিয়ে পাস করবে তখন এই সিরিজের কোন পজিশনের জন্য এই পার্টিকুলার সি পয়েন্টে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স তৈরি করবে সেটাই আমরা দেখতে পাচ্ছি। তো সেই ক্যালকুলেশনে যাওয়ার জন্য আমাদের এখানে কিছু ফর্মুলার দরকার হবে। সেই ফর্মুলাগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি ডেরিভ করে রেখেছি। যদি ওই ক্লাসটা না দেখে থাকেন অবশ্যই সেই ক্লাসটা দেখার অনুরোধ থাকবে, কারণ ওই ক্লাসের ডেরিভেশনগুলো না দেখলে এটা কিছুই বোঝা যাবে না। তো আমরা ক্যালকুলেশনে চলে যাচ্ছি। তো আমাদের এখানে মূলত যে কাজটা করতে হবে, একটা করে হুইল আমাদের ঠিক সেকশনের উপরে, অর্থাৎ যে সেকশনে আমাদের শিয়ার ফোর্স দরকার ঠিক সেই সেকশনের উপর একটা করে হুইল বসিয়ে এবং তার পরবর্তী হুইল বসিয়ে এই দুইটা পজিশনের জন্য, অর্থাৎ প্রথম হুইল আমি এখানে বসাবো, তারপর সিরিজটাকে মুভ করিয়ে 2 নম্বর হুইল এখানে নিয়ে আসতে হবে। তো এই মুভ করানোর জন্য বা এই মুভমেন্টের জন্য শিয়ার ফোর্সের মান কী পরিমাণ চেঞ্জ হচ্ছে এটাই মূলত আমাদের বের করতে হবে। তো সেই চেঞ্জ ইন রিয়াকশনটা বের করার জন্য আমাদের কতগুলো সিকোয়েন্সিয়াল ফিগার দরকার হবে, অর্থাৎ আমি সেই ফিগারগুলো অলরেডি এখানে ড্র করে রেখেছি। অ্যাজ ইউ ক্যান সি, যখন 1 নম্বর হুইলটা সেকশনে রয়েছে তখন 1 থেকে 7 স্প্যানের মধ্যে থাকবে এবং 7 নম্বর হুইলটা রাইট সাপোর্ট থেকে 1 ফিট দূরে থাকবে, 8 নম্বর হুইলটা রাইট সাপোর্ট থেকে 3 ফিট দূরে থাকবে। এভাবে যখন 2 নম্বর হুইল সেকশনের উপর আসবে তখন 1 থেকে 8 পর্যন্ত হুইলগুলো স্প্যানের মধ্যে থাকবে এবং বাকি হুইলগুলো এভাবে থাকবে যেমন ফিগারে দেখানো আছে। এবার এরপরে যখন মুভ করে 3 নম্বর হুইল পজিশন আসবে বা সেকশনের উপরে আসবে তখন 1 থেকে 9 নম্বর পর্যন্ত হুইলগুলো স্প্যানের উপরে থাকবে এবং 10 নম্বর হুইলটা ঠিক 3 ফিট বাইরে থাকবে। এবং এর পরবর্তীতে সিকোয়েন্সিয়ালি যখন 4 নম্বর হুইলটা সেকশনের উপরে চলে আসবে তখন 1 থেকে 10 নম্বর পর্যন্ত যে হুইলগুলো রয়েছে সেই হুইলগুলো স্প্যানের মধ্যে থাকবে এবং 11 নম্বর হুইলটা 1 ফিট দূরে থাকবে। এভাবে আমি সিকোয়েন্সিয়ালি ফিগারগুলো ড্র করে রেখেছি, অর্থাৎ একটার পর একটা হুইল এই সেকশনের উপরে আসবে এবং তার জন্য ফিগারগুলো কেমন হবে সেটা দেখতে ঠিক এরকম হবে। এখন আমরা ফার্দার ক্যালকুলেশনে যাব। তো চেঞ্জ ইন শিয়ার ফোর্স ডেল ভি 1 to 2, দ্যাট ইজ 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইল যখন পজিশনে আসবে সেকশনের উপরে আসবে তখন সেখানে শিয়ার ফোর্সের কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাকে আমি বলতেছি ডেল ভি 1 to 2। The formula will be summation of P d1 by L plus P prime E by L minus P1. So here as you know, তো এখানে আমরা অলরেডি জানি যে সামেশন অফ পি হচ্ছে যতগুলো হুইল মুভমেন্টের আগে এবং পরে স্ট্রাকচারের উপরে থাকে, অর্থাৎ মুভমেন্টের আগেও স্ট্রাকচারের উপরে ছিল এবং মুভমেন্টের পরেও স্ট্রাকচারের উপরে থাকবে। তো এখানে এই 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইল পজিশনে আসার জন্য, অর্থাৎ এই ফিগার থেকে এই ফিগার আসার জন্য দেখতে পাচ্ছি আমরা 1 থেকে 7 নম্বর হুইল, এই হুইলগুলো স্প্যানের উপরে আগেও ছিল পরেও আছে। তো 1 থেকে 7 নম্বর হুইলগুলোর লোডের যে যোগফল সেটাই হবে সামেশন অফ পি। তো 1 থেকে 7 নম্বর এখানে যে হুইলগুলো দেওয়া আছে তো সেই হুইলগুলোর লোড যদি আমরা যোগ করি তবে আমরা পাবো সেটা হবে 174 কিপ অ্যান্ড স্প্যান লেন্থ d1 হচ্ছে আমাদের এই 1 নম্বর থেকে 2 নম্বর পজিশনে আসার জন্য টোটাল সিরিজটাকে কতটুকু ডিস্টেন্স মুভ করতে হলো, অর্থাৎ 1 নম্বর থেকে 2 নম্বর হুইল পজিশনে বা সেকশনের উপর আসার জন্য 5 ফিট ডিস্টেন্স মুভ করতে হবে, কারণ 1 নম্বর এবং 2 নম্বর হুইলের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 5 ফিট। সো d1 will be 5 feet and span length is 60 feet as you can see in the figure, 60 feet and P prime হলো মুভমেন্টের কারণে এক্সট্রা যে হুইলটা ইন করেছে তার ভ্যালু। এখানে আমরা দেখতে পাচ্ছি এই মুভমেন্ট থেকে এখানে আসার জন্য 8 নম্বর হুইলটা ইন করেছে, সো 8 নম্বর হুইলের ভ্যালু হচ্ছে 10 কিপ অ্যান্ড ই উইল বি দ্য ডিস্টেন্স, নতুন যে হুইলটা ইন করেছে সেটা রাইট সাপোর্ট থেকে কত দূরে রয়েছে সেটাই হচ্ছে ই 2 ফিট। এখানে আমরা দেখতে পাচ্ছি ইগুলো 2 ফিট, অর্থাৎ 8 নম্বর হুইল ইন করে সে রাইট সাপোর্ট থেকে 2 ফিট দূরে রয়েছে। অ্যান্ড P1 ইজ দ্য হুইল হুইচ মুভস অফ দ্য সেকশন, মুভমেন্টের কারণে আগে যে হুইলটা সেকশনের উপরে ছিল সেই সেকশনটা এখন সেকশন থেকে সরে গেছে, তো তার ভ্যালু হচ্ছে হুইল 1 এর ভ্যালু হচ্ছে এখানে 10 কিপ, সো P1 ইকুয়াল টু 10 কিপ। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখন এখানে বসিয়ে দিই তবে এখান থেকে আমরা পাবো চেঞ্জ ইন শিয়ার ফোর্স সামেশন অফ পি আমরা পেয়েছি 174 কিপ ইন্টু d1
d1 is 5 feet divided by span 60 feet plus p prime. P prime is 10 kip into e 2 feet by l 60 feet minus p1 is 10 kip. তো এই অংশটুকু ক্যালকুলেট করলে আমরা এখান থেকে দেখতে পাবো একটা পজিটিভ ভ্যালু পাওয়া যাচ্ছে প্লাস 4.83 কিপ, দ্যাট ইজ ইনক্রিজ। তো আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর হুইল থেকে 2 নম্বর হুইল সেকশনে আসার জন্য শিয়ার ফোর্সের মান বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের পরবর্তী ট্রায়ালে যেতে হবে। যদি এখানে নেগেটিভ আসতো তাহলে আমরা এখানে থেমে যেতাম। তো এই চেঞ্জটা আমি পজিটিভ পেলাম, জাস্ট আমি এইটুকু লিখে রাখি, এখানে ভ্যালুটা দরকার নাই যে চেঞ্জটা অর্থাৎ এক্স্যাক্টলি ডিফারেন্সটা কত সেটার দরকার নাই, তো পজিটিভ আসছে, দ্যাট ইজ ইনক্রিজ, দ্যাটস এনাফ ফর আস। আমরা সেকেন্ড ট্রায়ালে চলে যাব। চেঞ্জ ইন শেয়ার ফোর্স 2 to 3, দ্যাট ইজ হুইল 2 থেকে এবার হুইল 3 পজিশনে আসবে, অর্থাৎ এই ফিগার থেকে এই ফিগার আসবে, তার জন্য শেয়ার ফোর্সের মান কতটুকু চেঞ্জ হয়। আমাদের এখানেও সেম ফর্মুলা, summation of p d1 by l plus p prime e by l minus p1। তো এখানে আমাদের আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, শেয়ার ফোর্সের সময় আমরা দেখেছিলাম শেয়ার ফোর্সের যখন ক্যালকুলেট করি চেঞ্জটা, তখন কিন্তু আমাদের 3টা কন্ডিশন ছিল। দেখতে হবে যে কোনো এক্সট্রা কোনো হুইল ইন করেছে কিনা, যদি ইন করে তখন আমাদের এই টার্মটা, এবং এই মুভমেন্টের কারণে কোনো হুইল যদি স্প্যান থেকে বের হয়ে যায় তখন কিন্তু আমাদের একটা এক্সট্রা টার্ম আসবে। তো আমাদের এই ম্যাথে আমরা এখন পর্যন্ত যতগুলো ফিগার ড্র করেছি আমরা স্পেসিং হিসাব করে দেখলাম যে কোনো হুইলই এখন পর্যন্ত স্প্যান থেকে বের হয়ে যাচ্ছে না এই মুভমেন্টের কারণে। যদি কখনো কোনো হুইল স্প্যান থেকে বের হয়ে যায় তবে সেই অংশটুকু নিয়ে আসতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ডেরিভেশনে দেখেছি। তো আমরা এই ভ্যালুগুলো এখন এখানে ক্যালকুলেট করি। সামেশন অফ পি এখানে কি হবে, এই মুভমেন্ট থেকে এই মুভমেন্টে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 8 নম্বর হুইল, এটা স্প্যানে মুভমেন্টের আগেও ছিল এখনও আছে। সো এখানে সামেশন অফ পি উইল বি দ্য সামেশন অফ হুইল ম্যাগনিটিউড 1 to 8, অর্থাৎ সামেশন অফ পি হবে 1 থেকে 8 পর্যন্ত যে হুইলগুলো রয়েছে তার ভ্যালুর যদি যোগ করি, তাই 1 থেকে 8 পর্যন্ত এখানে যেগুলো দেওয়া আছে যেমন 10 কিপ, 36 কিপ, 10 কিপ, তবে এখান থেকে পাওয়া যাবে 184 কিপস, 184 কিপস ইন্টু d1। এখান থেকে এখানে আসার জন্য কতটুকু ডিস্টেন্স মুভ করতে হচ্ছে, 2 থেকে 3 তে আসার জন্য 2 এবং 3 মাঝে ডিস্টেন্স হচ্ছে 8 ফিট, তোমার 8 ফিট মুভ করবে, যথারীতি স্প্যান 60 ফিট প্লাস পি প্রাইম। নতুন হুইল কোনটা এখানে ইন করেছে, 9 নম্বর হুইল ইন করেছে, 9 নম্বর হুইলের ভ্যালু হচ্ছে 20 কিপ, 20 ইন্টু ই, সেই 9 নম্বর হুইলটা কত দূরে আছে, রাইট সাইড থেকে 1 ফিট দূরে রয়েছে, মাইনাস p1। p1 হচ্ছে যে হুইলটা সেকশন থেকে বের হয়ে গেল, 2 নম্বর হুইল সেকশন থেকে বের হয়ে গেল, তার ভ্যালু হচ্ছে 10 কিপ। তো এখান থেকে ক্যালকুলেট করলে এটাও আমরা একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি, ইট উইল বি 14.87 কিপ, দ্যাট ইজ অলসো এ পজিটিভ ভ্যালু, অর্থাৎ এটাও ইনক্রিজ, এখানেও রিয়াকশনের মান বৃদ্ধি পাচ্ছে। তো এই মুভমেন্টের জন্য আমি রিয়াকশনের চেঞ্জটা পেয়েছি, শেয়ার ফোর্সের চেঞ্জটা পেয়েছি পজিটিভ, দ্যাট ইজ ইনক্রিজ। তো আমাদের পরবর্তী ট্রায়ালে যেতে হবে, যেহেতু দুইটাই ইনক্রিজ হচ্ছে। পরবর্তী ট্রায়াল, চেঞ্জ ইন শেয়ার ফোর্স 3 to 4, মানে এবার হুইল 3 থেকে যখন হুইল 4 সেকশনের উপর আসবে তখন শেয়ার ফোর্সের কেমন পরিবর্তন আসে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো হুইল স্প্যান থেকে বের হয়ে যাচ্ছে না, একটা হুইল ইন করতেছে। সো ফর্মুলা আসবে আগের মতোই, সামেশন অফ পি d1 বাই এল প্লাস পি প্রাইম ই বাই এল মাইনাস p1। তো এখানে সামেশন অফ পি কত হবে, আমরা এই মুভমেন্ট থেকে এই মুভমেন্টের দিকে তাকাই, এখানে 1 থেকে 9 নম্বর হুইল স্প্যানের উপরে মুভমেন্টের আগেও ছিল পরেও আছে। সো এখানে সামেশন অফ পি আসবে 1 থেকে 9 নম্বর হুইল পর্যন্ত যে লোডগুলো রয়েছে তাদের যোগফল, অর্থাৎ 1 থেকে 9 নম্বর হুইল হলো সামেশন অফ পি। তো 1 থেকে 9 নম্বর হুইল যোগ করলে আমরা এখান থেকে পাবো 204 কিপ ইন্টু d1। d1 হচ্ছে 3 থেকে 4-এ আসার জন্য কতটুকু ডিস্টেন্স মুভ করতে হবে, 3 এবং 4-এর মাঝে ডিস্টেন্স বা স্পেসিং হচ্ছে 6 ফিট। সো d1 হচ্ছে 6 ফিট, যথারীতি স্প্যান 60 প্লাস পি প্রাইম, 10 নম্বর হুইল ইন করলো, তার পি প্রাইমের ভ্যালু হচ্ছে 10 নম্বর হুইলের ভ্যালু, 10 নম্বর হুইলের ভ্যালু হচ্ছে 20 কিপ, 20 ইন্টু এটা রাইট সাইড থেকে কত দূরে রয়েছে, 3 ফিট দূরে রয়েছে, এর মান হচ্ছে 3, বাইলের ভ্যালু 60 মাইনাস p1। এখানে 3 নম্বর হুইলটা সেকশন থেকে সরে যাচ্ছে, তো 3 নম্বর হুইলের ভ্যালুই হচ্ছে p1, 3 নম্বর হুইলের ভ্যালু কত 36 কিপ। তো এটা ক্যালকুলেট করে আমরা পাচ্ছি নেগেটিভ 14.6, দ্যাট ইজ ডিক্রিজ, অর্থাৎ চেঞ্জটা এখন নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে দ্বিতীয় ভ্যালুটা প্রথম ভ্যালুর চেয়ে কম আসতেছে। তো হুইল 3 থেকে 4-এ আসার জন্য এখানে আমি নেগেটিভ ভ্যালু পেয়েছি, দ্যাট ইজ ডিক্রিজ।
তো এবার আমরা আমাদের কনক্লুশনে চলে আসলাম। হুইল 1 থেকে 2 তে যখন আসলো সেই মুভমেন্টের জন্য আমরা চেঞ্জটা পাচ্ছি পজিটিভ, দ্যাট ইজ শেয়ার ফোর্স বৃদ্ধি পাচ্ছে। তো যখন 2 থেকে 3 তে আসলো তখনও বৃদ্ধি পাচ্ছে। যখন 3 থেকে 4 এ আসছে তখন দেখুন আমরা এখানে নেগেটিভ ভ্যালু চলে আসছে, আর নেগেটিভ ভ্যালু মিন করে যে শেয়ার ফোর্সের মান কমতেছে। সো 3 থেকে 4 এ আসার জন্য যখন শেয়ার ফোর্সের মান কমতেছে, তাহলে বলতে পারি কি আমরা এই 3 তে ম্যাক্সিমাম ছিল। তাহলে আমরা এখান থেকে কনক্লুড করতে পারি হুইল 3 at section will produce maximum shear force at that section. That's our required position. এখানে কোশ্চেনে বলা হয়েছিল ফাইন্ড দ্য পজিশন অফ লোডস হুইচ প্রডিউসেস ম্যাক্সিমাম শেয়ার ফোর্স অ্যাট সি। সেই পজিশনটা হলো হুইল 3 কে আমার এই সেকশনের উপরে রাখতে হবে, এবং বাকি হুইলগুলো অ্যাজ ইউ ক্যান সি ইন দ্য ফিগার, এখানে যে বাকি হুইলগুলো রয়েছে এই পজিশনটা যদি থাকে, তার মানে এই পজিশনটাই হলো আমাদের অ্যান্সার। এই পজিশনের জন্য এই সেকশনে অর্থাৎ সি পয়েন্টে এই সাপোর্ট থেকে 20 ফিট দূরে সি সেকশনে ম্যাক্সিমাম শেয়ার ফোর্স তৈরি হবে। That was all about today's class.